গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক জাপানি সৈনিক হঠাৎ লোহার শিকল কেটে সব আমেরিকান বন্দীদের মুক্ত করে দেয়। তারপর সে টাওয়ারে দাঁড়িয়ে থাকা সৈনিকদের গুলি না চালানোর ইশারা করে। কিন্তু তখনই তার নজর পড়ে কুয়োর ভেতর, যেখান থেকে দুটি চোখ তাকে লক্ষ্য করছিল। কাছে গিয়ে সে দেখে ভেতরে একজন লোক বন্দী হয়ে আছে। সে আর দেরি না করে শিকল কেটে কুয়োর ঢাকনা খুলে লোকটিকে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে। কিন্তু কুয়োর ভেতরের লোক বলে যে এই মুহূর্তে বাইরে পালানো একদম অসম্ভব। বাইরের চেয়ে এই কুয়োর ভেতরে থাকাটাই বেশি নিরাপদ। তক্ষুনি কিছু বড় অফিসার সেই জাপানি সৈনিককে ডাকে যাতে সে নিজের প্রাণ নিজে দিয়ে দেয়। নিজের চারপাশের অফিসারদের একে একে মরতে দেখে জাপানি সৈনিক ভয়ে কাঁপতেছিল। সে যখন ভাবছিল কি করবে, ঠিক তখনই সেখানে একটি ভয়ানক পারমাণবিক বোমা অ্যাটম বম এসে পড়ে। বোমাটি মাটিতে পড়ার সাথেই এক বিশাল ধোঁয়ার মেঘ আকাশে উড়ে যায়। জাপানি সৈনিক যখন নিজের জীবন শেষ করতে যাচ্ছিল, তখনই কুয়োর ভেতরের লোকটি তাকে ঝটপট আটকে দেয় এবং তাকে নিয়ে গভীর কুয়োর দিকে দৌড়াতে লাগে। শেষ পর্যন্ত জাপানি সৈনিকটি সুরক্ষিতভাবে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ে, কিন্তু সেই লোকটি বোমার তীব্র ঝটকায় নিচে এসে ছিটকে পড়ে। সে কুয়োর ভারী ঢাকনা দিয়ে জাপানি সৈনিককে ঢেকে দেয়। বাইরে তখন 1000 ডিগ্রির আগুন জ্বলছিল। সেই লোকটি নিজের শরীরে সেই ভয়ানক আগুনের তীব্র তাপ সহ্য করে নেয়। কিছুক্ষণ পর যখন বাইরের পরিবেশ শান্ত হয়, তখন দেখা যায় জাপানি সৈনিকটির গায়ে সামান্য কিছু আঁচড় লেগেছে মাত্র। কিন্তু অন্য লোকটি আগুনে পুড়ে পুরোপুরি ছাইয়ের মতো হয়ে গেছে এবং বাতাসে পোড়া মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপর যা ঘটে তা দেখে জাপানি সৈনিকটির হোশ উড়ে যায়। সেই পুড়ে যাওয়া লোকটি দেখতে দেখতে একদম ঠিক হতে শুরু করে। সে অন্য কেউ নয়, সে ছিল আমাদের কখনো না মরে যাওয়া উলভারিন। জাপানি সৈনিক ভীষণ ভয় পেয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু উলভারিন তাকে আটকে দেয়। এরপর তারা দুজনে লোহার শিকল ধরে সেই গভীর কুয়ো থেকে বাইরে আসে। বাইরে এসে দেখে চারপাশের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। উলভারিন এখন ঘন জঙ্গলের মাঝে একদম একাকী জীবনযাপন করছে এবং একটি ভাল্লুকের সাথে মনের আনন্দে থাকছে। এক রাতে হঠাৎ জঙ্গলে গুলির আওয়াজ ভেসে আসে। মুষলধারে বৃষ্টির মধ্যে উলভারিন বাইরে এসে দেখে যে ভাল্লুক এতদিন ধরে তার সঙ্গী ছিল, কেউ তাকে খুব নির্মমভাবে শিকার করেছে। ভাল্লুকটিকে মাটিতে ছটফট করতে দেখে উলভারিন নিজের স্টিলের ক্লজ বের করে এক ঝটকায় তার পুরনো বন্ধুর জীবন শেষ করে তাকে কষ্ট থেকে মুক্তি দেয়। এরপর উলভারিন সেই শিকারীর গায়ের গন্ধ শুকে শুকে একটি বারে গিয়ে পৌঁছায়। সেখানে সেই শিকারী তখনও অহংকার করে গল্প করছিল কিভাবে ভাল্লুক তার ওপর হামলা করেছিল। উলভারিন সরাসরি তার কাছে গিয়ে তার হাতটা তুলে এক ঝটকায় তার হাতের আরপার নিজের অস্ত্র ঢুকিয়ে দেয় আর নিজের নাম জানায়। এরপর উলভারিন মদ দিয়ে সেই শিকারীর ক্ষত পরিষ্কার করতে লাগে, যার ফলে সে ব্যথায় চিৎকার করে ওঠে। রাগে অন্ধ হয়ে শিকারীটি একটি মদের বোতল তুলে উলভারিনের মাথায় সজোরে আঘাত করে। এই ঘটনায় উলভারিনের রাগ চরম সীমায় পৌঁছে যায়। উলভারিন তাকে উচিত শিক্ষা দিতেই যাচ্ছিল, ঠিক তখনই একজন তাকে আটকে দেয়। একটি মেয়ে এসে বলল যে এই ধরনের ছোটোখাটো কাজের জন্য উলভারিনের নিজের হাত নোংরা করার কোনো প্রয়োজন নেই। এরপর সে একটি জোরালো লাথি মেরে সেই গুন্ডাটিকে মাটিতে শুইয়ে দেয়। এটি দেখে অন্য এক গুন্ডা নিজের পিস্তল বের করল। সে হাত তোলার আগেই মেয়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং পলক ফেলতেই তাকে কুপোকাত করে দেয়। এই ছোটোখাটো অ্যাকশন দেখানোর পর সে নিজের অস্ত্রটি আবার লুকিয়ে ফেলে। এরপর সে উলভারিনকে নিজের সাথে সেখান থেকে নিয়ে চলে যায়। কথাবার্তা থেকে জানা যায় যে এই মেয়েকে উলভারিনকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এর বস হলো সেই জাপানি বুড়ো যার জীবন উলভারিন বহু বছর আগে বাঁচিয়েছিল। এখন সেই জাপানির কাছে বেশি সময় বাকি ছিল না। সে মরার আগে একবার উলভারিনের সাথে দেখা করতে চেয়েছিল। তারপর তারা দুজনে ফ্লাইট ধরে টোকিও পৌঁছায় এবং হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই জাপানি আর তার অত্যন্ত সুন্দর নাতনি মারিকোর সাথে দেখা করে। মারিকো একদমই চাইছিল না যে উলভারিন এত নোংরা অবস্থায় তার দাদুর সাথে দেখা করুক, তাই সেই লাল চুল মেয়েটি উলভারিনকে গরম জল দিয়ে স্নান করাতে নিয়ে যায়। দারুণভাবে তৈরি হওয়ার পর সে উলভারিনকে সেই জাপানির কাছে নিয়ে যায়। জাপানি নিজের জীবন বাঁচানো মানুষকে দেখে অবাক হয়ে যায়। উলভারিন এখনও একদম যুবক দেখাচ্ছিল, যেখানে সে নিজে এখন পুরোপুরি বুড়ো হয়ে গিয়েছিল। পুরনো জীবন বাঁচানোর উপকার শোধ করার জন্য সে উলভারিনকে একটা অফার দেয়। সে বলে সে উলভারিনকে এই চিরকাল বেঁচে থাকার অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। এর মানে ছিল উলভারিনের হিলিং পাওয়ার, অর্থাৎ ক্ষত ঠিক হওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া।
উলভারিন সঙ্গে সঙ্গে মানা করে দেয়। সে বলে সে এখানে শুধু তার পুরনো বন্ধুকে শেষ বিদায় জানাতে এসেছে। যখন উলভারিন রাজি হচ্ছিল না তখন বুড়ো কথা ঘুরিয়ে দেয়। সে উলভারিনের কাছে অনুরোধ করে যেন তার মৃত্যুর পর সে মারিকোকে রক্ষা করে, যাতে সে কোনো ঝামেলা ছাড়াই সমস্ত সম্পত্তির মালিকানি হতে পারে। রাতে উলভারিন বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে এইসব ভাবতেছিল। তখনই তার মনে হয় যে তার পুরনো গার্লফ্রেন্ড জিন তার পাশে শুয়ে আছে আর দুজনে একে অপরকে কিস করছে। কিন্তু মাঝপথেই উলভারিনের কিছু একটা গড়বড় মনে হয়। সে বুঝতে পারে সামনের মেয়েটি জিন নয়, সেই মেয়েটি উলভারিনের মুখে একটা বিষাক্ত গ্যাস ছেড়ে মারে। উলভারিন সেই মুহূর্তে পাত্তাই পেল না যে এই মুহূর্ত থেকেই তার ক্ষত ঠিক হওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে। সে দরজা খুলে সেই মেয়েটির পেছনে ছুটতে চাইছিল, কিন্তু তখনই সে জানতে পারে সেই বুড়ো জাপানি মারা গেছে। পরের দিন উলভারিন সেই জাপানির শেষ কৃত্যে গেল। তখনই তার নজর হঠাৎ এক সাধুর হাতে থাকা একটি অদ্ভুত ট্যাটুর ওপর পড়ে। তার কিছু একটা সন্দেহজনক মনে হতেই সে সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে মারিকোর হাত ধরে ফেলে, কিন্তু মারিকো তার হাত ঝটকে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই উলভারিন আরও কিছু লক্ষ্য করে, যেমনই সে এগিয়ে যায় হঠাৎ কেউ তাকে গুলি করে দেয়। সেখানে সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। তখন গিয়ে উলভারিন বুঝতে পারে যে তার হিলিং পাওয়ার তো গায়েব হয়ে গেছে। মারিকোকে গুন্ডাদের সাথে যেতে দেখে উলভারিন কষ্ট সহ্য করে নিজের স্টিলের নখ বাইরে বের করে। গুন্ডারাও সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে। কিছু গুন্ডাকে তো সে ওখানেই খতম করে দেয়। এখন তারা দুভাগে ভাগ হয়ে যায়। আমাদের বাহাদুর উলভারিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং গুন্ডাদের দল তাকে মাটিতে ফেলে মারতে শুরু করে। কিন্তু হঠাৎ কিছু সেকেন্ডের মধ্যেই সেই সব গুন্ডা গায়েব হয়ে যায়। জানা যায় যে মারিকোর এক্স বয়ফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। এরপর উলভারিন মারিকোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উলভারিন বাথরুমে গিয়ে নিজের ক্ষতগুলো পরিষ্কার করে, কিন্তু বাইরে বেরোতেই তার মুখোমুখি আবার গুন্ডাদের সাথে হয়। ওদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে উলভারিন নিজের নখ বের করে ওদের উচিত শিক্ষা দেওয়ার মনস্থির করে। এই ছোটখাটো গুন্ডাদের তো উলভারিন সরাসরি চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলতে শুরু করে। কিন্তু যখন শেষ গুন্ডাটি বাকি রইল, উলভারিন তাকে বাইরে ছুঁড়ে ফেলতেই যাচ্ছিল, তখন সে নিজেও বাইরের দিকে টেনে হিচড়ে চলে যায়। সামনের লোহার খাম্বার সাথে ধাক্কা লাগারই উপক্রম হয়েছিল। ঠিক তখনই উলভারিন পোল্টি খেয়ে ট্রেনের ছাদে চলে আসে। সে প্রথমে নিজের নখ দিয়ে নিজেকে ট্রেনের ওপর ব্যালেন্স করে এবং সামনের জাপানি শত্রুকে দেখে এক লম্বা লাফে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পিছু নেওয়া গুন্ডাদের খতম করার পর মারিকো উলভারিনকে নিয়ে একটা ছোট গ্রামে গিয়ে লুকিয়ে পড়ে। এইভাবে তারা দুজনে এক সাধারণ মানুষের মতো জীবন কাটাতে থাকে। মারিকো রোজ রাতে খাবার তৈরি করে এবং উলভারিনের ফেরার অপেক্ষা করে, যাতে দুজনে একসাথে খেতে পারে। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং তারা কিছুদিন এভাবেই মনের আনন্দে কাটায়। কিন্তু ভাই, সুখ আর কদিন বেশি থাকে। একদিন যখন উলভারিন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে মারিকো সেখানে নেই। সে সঙ্গে সঙ্গে বাইরে দেখতে ছোটে এবং দেখে যে কিছু লোক মারিকোকে জোর জবরদস্তি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। উলভারিন তখনই একটা উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দেয় এবং তাদের পেছনে ছোটে, কিন্তু কেউ একজন উলভারিনের ওপর গুলি চালিয়ে দেয়। উলভারিন কষ্ট সহ্য করে সামনে দৌড়ায় এবং চশমা পরা গুন্ডাটাকে এত জোরে মাটিতে আছাড় মারে যে সে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে আরও কিছু লোক মারিকোকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ঠিক সেই সময় লাল চুলো মেয়েটি নিজের লাক্সারি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। উলভারিন ঝটপট তার গাড়িতে বসে এবং পাহাড়ের নিচে তাদের পিছু নিতে থাকে। অন্যদিকে দুটো মোটাসোটা গুন্ডা মারিকোকে তার বাবার কাছে নিয়ে যায়, কিন্তু যেমনই তারা ঘর থেকে বাইরে বেরোয়, কালো পোশাক পরা এক নিনজা পেছন থেকে কোনো আওয়াজ ছাড়াই ওই দুজনকে টপকে দেয়। এই মাঝেই ঘরের ভেতর মারিকোর বাবা তাকে ছুরি দেখিয়ে ভয় দেখায়। সে চায় মারিকো যেন পুরো সম্পত্তির কন্ট্রোল তার নামে করে দেয়। সে এটা জানতই না যে কালো পোশাক পরা লোকটি তার সব গুন্ডাকে আগেই সাফ করে দিয়েছে। যখন সে এই বিষয়টা জানতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে ঘোরে এবং সেখান থেকে চম্পট দেয়, কিন্তু কালো পোশাক পরা লোকটি আগে থেকেই পুরো জাল বিছিয়ে রাখে। তারপর সেই লোকটি মারিকোকে নিজের সাথে নিয়ে যায়। আসলে এই কালো পোশাক পরা লোকটিকে মারিকোর এক্স বয়ফ্রেন্ডই মারিকোকে বাঁচানোর জন্য পাঠায়। অন্যদিকে সেই বিষাক্ত মেয়ে ভাইপার শিনগেনের কাছে পৌঁছায় এবং শিনগেন তাকে দেখেই চিনে ফেলে যে এ তো সেই ডাক্তার। ভাইপার একটা পেন তোলে, তার মাথায় বিষ লাগায় এবং এক ঝটকায় শিনগেনের ঘাড়ে ফুটিয়ে দেয়। বিষ পলকের মধ্যে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কিছু সেকেন্ডের মধ্যেই শিনগেন মাটিতে পড়ে যায় এবং জলে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর উলভারিন এবং লাল চুলো মেয়েটি সেখানে পৌঁছায় এবং দেখে যে চারদিকের মেঝে লাশে ভরে আছে। সেখানে একটা খবরের কাগজের ওপর লেখা থাকে যে তাকে বাঁচাতে এসো।
উলভারিন খুব ভালো করেই জানে যে এটা একটা ফাঁদ, তবুও সে মারিকোকে ওখানে মরার জন্য ফেলে রেখে যেতে পারে না। এরই মধ্যে উলভারিন হঠাৎ সেই মেডিকেল বেডটা দেখতে পায় যেটা সেই বুড়ো জাপানি ব্যবহার করেছিল। সে সঙ্গে সঙ্গে সেটার ওপর শুয়ে পড়ে, বোতাম টেপে এবং নিজের ফুল বডি স্ক্যান চালু করে দেয়। যেমনই স্ক্রিনে স্ক্যানের ছবিগুলো আসে, জানা যায় যে উলভারিনের হার্টে একটা খুব অদ্ভুত ধরনের পোকা আটকে রয়েছে। উলভারিন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার হিলিং পাওয়ার এই অলক্ষণে পোকাটার কারণেই গায়েব হয়ে গেছে। সে কিছু না ভেবেই নিজের জামা খোলে এবং নিজের হাতেই সে পোকাটাকে চিরে বের করার সিদ্ধান্ত নেয়। উলভারিন চরম যন্ত্রণা সহ্য করে নিজের বুক ছেড়ে এবং নিজের হাত সরাসরি ভেতরে ঢুকিয়ে দেয়। সে পোকাটাকে জাস্ট ধরতেই যাবে, ঠিক তখনই ঘরে কেউ একজন ঢুকে পড়ে। এটা শিনগেন। সে বিষে মরেনি। সে কোনো কথা না বাড়িয়ে উলভারিনকে মারার চেষ্টা করে। লালচুলো মহিলাটি সঙ্গে সঙ্গে মাঝখানে চলে আসে এবং লাফিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এই মাঝেই ফাইনালি সেই পোকাটাকে বাইরে টেনে বের করে, কিন্তু এত বেশি কষ্ট হয় যে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তবে ভালো বিষয় এটাই যে পোকাটা বের হতেই তার ক্ষত খুব দ্রুত শুকোতে শুরু করে। লালচুলো মেয়েটি ছুরি হাতে উলভারিনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। যেমনই সে পেছন ঘুরে উলভারিনকে তুলতে যায়, শিনগেন তার পেটে হাঁটু দিয়ে এক জোরদার আঘাত করে এবং তারপর নিজের তলোয়ার দিয়ে একের পর এক হামলা চালাতে থাকে। সেই মেয়েটিও ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। শিনগেন তাও তার ওপর অন্ধের মতো ওয়ার করতে থাকে। মেয়েটিও হার মানে না, কিন্তু দুজনের শক্তির মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তাই সে শুধু হামলা থেকে নিজেকে বাঁচাতে থাকে এবং শেষে শিনগেনের মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। শিনগেন যেমনই শেষ আঘাত করতে যাবে, ঠিক তখনই উলভারিন উঠে তার ওয়ার আটকে দেয়। এরপর উলভারিন এক জোরদার লাথি মারে এবং শিনগেনকে শূন্যে উড়িয়ে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে, আর সঙ্গে সঙ্গে দৌড়ে তার পিছু নেয়। লড়াই একদম খাতারনাক হয়ে ওঠে। উলভারিন পুরো শক্তি দিয়ে সামনে বাড়ে এবং শিনগেন শূন্যে গোল গোল ঘুরতে ঘুরতে দূরে গিয়ে পড়ে। দুজনের মধ্যে জবরদস্ত টক্কর চলতে থাকে। উলভারিনের মুখ কেটে গিয়েছিল, কিন্তু তা পলক ফেলতেই ঠিক হয়ে যায়। শিনগেনের মনে হয় এটা কোনো জাদুটোনা। সে উলভারিনের ওপর আরও একটা ওয়ার করে, এই ভেবে যে এবার তার কাজ খতম হয়ে যাবে। শিনগেনকে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়ার পর উলভারিন লাল চুলো মেয়েটিকে তোলে। ভাগ্য ভালো যে তার খুব বেশি চোট লাগেনি। এরপর উলভারিন মারিকোকে বাঁচানোর জন্য সেই ঠিকানার দিকে রওনা দেয়, আর এদিকে মেয়েটি নিজের অস্ত্রশস্ত্র গোছাতে থাকে। তখনই সে হঠাৎ সিলভার সামুরাইয়ের একটা নকশা পেয়ে যায়। অন্যদিকে হারাদা ভাইপারকে মারিকোর হেফাজতের দায়িত্ব দেয়। উলভারিনকে আটকানোর জন্য ভাইপার একটা বিশেষ বিষ তৈরি করে, যা উলভারিনের স্পিড একদম কমিয়ে দিতে পারে। কিন্তু হারাদার খুব দেমাগ ছিল। তার মনে হয় উলভারিন তার বালও বাঁকা করতে পারবে না। তাও ভাইপার তাকে সেফটির জন্য বিষটা সাথে রাখতে বলে। কিছুক্ষণের মধ্যেই উলভারিন নিজের ছোট্ট স্কুটিতে চড়ে আড্ডায় পৌঁছে যায়, আর হারাদা ওখানে আগে থেকেই তার ওয়েট করছিল। দুজনে প্রথমে একে অপরকে একটু গালাগালি করে, আর তারপর উলভারিন হামলা করে দেয়। কিন্তু হারাদা হঠাৎ এক জোরদার ওয়ার করে এবং উলভারিনের বুকে এমন মারে যে উলভারিন কয়েক মিটার দূরে গিয়ে পড়ে। এরপর সে তার সব গুন্ডাকে একসাথে হামলা করার কথা বলে দেয়। কালো পোশাক পরা সব নিনজা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে। তখনই হারাদা পেছন থেকে ধোঁকা দিয়ে হামলা করে। সে প্রথমে উলভারিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এবং তারপর তার উপর তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু উলভারিনের ক্ষত তো সঙ্গে সঙ্গে ভরে যায়। উলভারিনের এই জাদু দেখে হারাদার তো সিটি পিটি গুল হয়ে যায়। সব নিনজা তখনই উলভারিনকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখনই একটা বাইক আসে এবং উলভারিনকে জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, আর তারপর একটা বড় জাল ছুঁড়ে তাকে খুব বাজেভাবে ফাঁসিয়ে ফেলে। এই সব তামাশা লাল চুলো মেয়েটি দূর থেকে দেখে নেয় যে এই মাত্র ওখানে পৌঁছায়। সে দৌড়ে বরফ সরানোর গাড়িতে বসে এবং গতি বাড়িয়ে তাদের পিছু নেয়। উলভারিন কোনোভাবে নিজের নখ দিয়ে বাইকটাকে রাস্তা থেকে সরায় এবং চলন্ত গাড়িতে চড়ে বসে। তারা প্রচুর নিনজাকে পিষে দিয়ে সামনে বাড়ে, কিন্তু শেষে তাদের গাড়ি রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়। চারদিক থেকে নিনজাদের ফৌজ আসতে দেখে উলভারিন মেয়েটিকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর সে নিজের চুরোটা মুখে চাপে। ফুল সোহাগে নিজের নখ বের করে এবং সরাসরি গাড়ির ফিউয়েল ট্যাঙ্কে ফুটো করে দেয়। সঙ্গে সঙ্গে এক বিশাল ভয়ঙ্কর ধামাকা হয়, আর চারপাশের সব নিনজা ছাই হয়ে যায়। এরপর উলভারিন আগুনের মাঝখান থেকে একদম হিরোর মতো বাইরে বেরিয়ে আসে। কিন্তু ভাই, যেমনই সে একটা দলকে খতম করে, ছাদের ওপর তীরন্দাজদের আরও একটা পুরো দল চলে আসে। উলভারিন কারও তোয়াক্কা করে না। শরীরে তীর ঢোকার পরেও সে পশুর মতো সামনে দৌড়াতে থাকে। কিন্তু শত্রু এত বেশি সংখ্যায় থাকে যে কিছুক্ষণের মধ্যেই উলভারিনের গতি একদম কমে যায়। হারাদার সঠিক সুযোগ দেখে বিষাক্ত তীর চালিয়ে দেয়। তীর লাগতেই উলভারিনের প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করে, কিন্তু সে নিজের পুরো সাহস জোগাড় করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে হারাদা আরও একটা তীর ফোটায়।
পরের মুহূর্তেই উলভারিন নিজের সব শক্তি হারিয়ে ফেলে এবং মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেকক্ষণ পর যখন উলভারিনের চোখ খোলে, সে দেখে যে নিনজারা তাকে বেলে রেখেছে, আর তার ঠিক পাশে একটা বিশাল সিলভার সামুরাই মেকা রোবট স্যুট দাঁড়িয়ে আছে। সে মুক্ত হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার হাত খুব বাজেভাবে মেশিনের মধ্যে বাঁধা থাকে। তখনই সেই বিষাক্ত নাগিন ভাইপার তার কাছে আসে আর বলে যে এই স্যুট অ্যাডামেন্টিয়াম দিয়ে তৈরি, যাকে কাটা অসম্ভব। সে এটাও জানিয়ে দেয় যে উলভারিনের শরীরে সেই পোকাটা ওই নিজেই ঢুকিয়েছিল। ভাইপার ইচ্ছে করে উলভারিনকে খেপিয়ে তোলে। উলভারিন রাগে গর্জন করতে করতে নিজের নখ বের করে, কিন্তু পরের মুহূর্তেই মেশিনগুলো তার হাত আরও কষে চেপে ধরে। উলভারিন বুঝতে পারে যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা সিলভার সামুরাই তখনই অ্যাক্টিভ হয় এবং তার দিকে এগোতে থাকে। সে উলভারিনের সামনে এসে নিজের বিশাল সামুরাই তলোয়ার বের করে, সেটাকে উলভারিনের নখের কাছে রাখে এবং তারপর আগুন ছড়ানো সেই তলোয়ার শূন্যে ওপরে তোলে। আর ঠিক এই সাসপেন্সের মুহূর্তে মারিকো হঠাৎ ওখানে এন্ট্রি নেয়। তারা দুজনে ওঠে এবং বাইরের দিকে দৌড় লাগায়। ভাইপার সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয়, কিন্তু হারাদা তাকে একটা তীর মারে আর ভাইপার অত ওপর থেকে নিচে গিয়ে পড়ে। কিন্তু ভাই, সে এত সহজে মরে যাবার পাত্রী নয়। সে নিজের হাত তোলে, শরীর থেকে তীর বের করে এবং তারপর নিজের নখ দিয়েই নিজের মুখ ছিলে ফেলে। দেখতে দেখতে সাপের মতো নিজের পুরো চামড়া খসিয়ে ফেলে, যার ফলে সে পুরোপুরি একটা টেকো ডাইনি বনে যায়। এই মাঝেই তারা দুজনে এখনও বেশি দূর পালাতে পারে না যে সিলভার সামুরাই অনেক ওপর থেকে সরাসরি তাদের সামনে লাফ দেয়। উলভারিন দ্রুত সামনে বাড়ে এবং সিলভার সামুরাইকে কষে ধরে ফেলে এবং দুজনে একসাথে অনেক নিচে গিয়ে পড়ে। নিচে পড়তেই দুজনের মধ্যে আবার মারপিট শুরু হয়ে যায়। সিলভার সামুরাই সরাসরি নিজের ভারী তলোয়ার দিয়ে হামলা করে। ভাগ্য ভালো যে উলভারিন সঠিক সময়ে নিজের নখ দিয়ে সেই আঘাত আটকে দেয়, কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ থাকে না যে ওই রোবটটা আরও একটা অস্ত্র বের করে নেবে। সিলভার সামুরাই নিজের তলোয়ার ঘোরায় এবং এক ঝটকায় উলভারিনের নখ কেটে ফেলে। এই মারাত্মক যন্ত্রণায় উলভারিনের জন্য প্রাণটাই বেরিয়ে যায়। যখন সে দেখে যে সামুরাই আবার হামলা করতে যাচ্ছে, তখন উলভারিন মাটিতে গোল হয়ে ঘুরে নিজেকে বাঁচায়, কিন্তু সে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে ওঠার আগেই ভাইপার এসে সরাসরি তার মুখে বিষ থুতু দিয়ে দেয়। ভাইপার একটা ছুরি তোলে এবং জোরদার আঘাত করে, যার ফলে উলভারিন আবার ওপর থেকে নিচে পড়ে যায়। বিষের কারণে উলভারিন কোনো কিছুই পরিষ্কার দেখতে পায় না, আর সিলভার সামুরাই সুযোগ বুঝে পেছন থেকে হামলা করে, কিন্তু তার তলোয়ার ভুল করে একটা মস্ত বড় ট্রান্সফরমারে গিয়ে লাগে। পুরো বেস সঙ্গে সঙ্গে ঘোর অন্ধকারে ডুবে যায়। উলভারিন সুযোগের ফায়দা তোলে এবং সামনে এগিয়ে সামুরাইয়ের তলোয়ার নিজের দখলে নিয়ে নেয়। এই মাঝেই লাল চুলো মেয়েটিও আড্ডায় পৌঁছে যায়। সে নিজের তলোয়ার বের করে এবং ভাইপারের ওপর হামলা শুরু করে দেয়। ভাইপারও দ্রুত রিফ্লেক্স দেখায়, সঙ্গে সঙ্গে তাকে ধরে নিজের দিকে টানে এবং তারপর মেয়েটির অস্ত্র ফেলে দেয়। এরপর সে সরাসরি তাকে মাটিতে আছাড় মারে। অন্যদিকে উলভারিন লড়তে লড়তে একটা কোনায় ফেসে যায় এবং সামুরাই উলভারিনের হাতের ওপর নিজের ভারী পা রেখে দেয়। সে উলভারিনের কাজ খতম করতেই যাবে, ঠিক তখনই হারাদা হঠাৎ ওখানে চলে আসে। সে তীর চালিয়ে সামুরাইয়ের ধ্যান ভটকিয়ে দেয়। উলভারিন সুযোগ বুঝে মাটি থেকে সামুরাইয়ের তলোয়ার তুলে নেয়। হারাদা সঙ্গে সঙ্গে সামনে আসে, তীরগুলো ধরে এবং সিলভার সামুরাইকে থামতে বলে, কিন্তু সিলভার সামুরাই নিজের হাত তোলে, এক জোরদার ঝটকা দেয়, তাকে শূন্যে তোলে এবং দূরে ছুঁড়ে ফেলে। তখনই উলভারিনের বুদ্ধির বাতি জ্বলে ওঠে। সে দু হাতে তলোয়ার ধরার চেষ্টা করে। তখনই সেই সামুরাই তলোয়ার হঠাৎ খুব বেশি গরম হয়ে যায়। উলভারিন সেই রোবট স্যুটের ওপর জোরদার প্রহার করে, সরাসরি তার মাথায় আঘাত করে এবং তারপর সিলভার সামুরাইকে জড়িয়ে ধরে নিচে খাদের মধ্যে লাফ দেয়। ভাগ্য ভালো যে উলভারিন পড়তে পড়তে কিনারা ধরে ফেলে, কিন্তু যেমনই উলভারিন ওপরে উঠতে যাবে, পরের মুহূর্তেই সিলভার সামুরাই তার বাহু কষে ধরে ফেলে। তারপর সে নিজের বিশেষ ড্রিল মেশিন উলভারিনের কেটে যাওয়া নখের ভেতর ঢুকিয়ে দেয় এবং পাগলের মতো তার শরীর থেকে হিলিং পাওয়ার অর্থাৎ ঠিক হওয়ার ক্ষমতা চুষতে শুরু করে। আসলে এই লোহার স্যুটের ভেতর অন্য কেউ নয়, বরং সেই বুড়ো জাপানি ছিল যে মরেনি এবং এখন সে বেঁচে থাকার জন্য এই স্যুটের ভরসায় ছিল। সে উলভারিনের শক্তি চুষে আবার যুবক হতে চায়। শক্তি কেড়ে নেওয়ার কারণে উলভারিন সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে ছটফট করতে থাকে, যেখানে সেই বুড়ো জাপানি কিছু মুহূর্তের মধ্যেই একদম যুবক ছেলে বনে যায়। হঠাৎ হাওয়া চিরে একটা ছুরি উড়ে আসে। জানা যায় যে মারিকো ওখানে চলে এসেছে এবং সে এক আঘাতেই সেই বুড়োকে মৃত্যুর ঘাটে নামিয়ে দেয়। উলভারিন আবার শক্তি জোগাড় করে, উঠে তার লোহার স্যুটটা ফেরে, তারপর নিজের আসল হাড়ের নখ বাইরে বের করে এবং সেগুলো সেই বুড়ো জাপানির শরীরে খুব বাজেভাবে ফুটিয়ে দেয়, আর শেষে তাকে 1000 ফুট গভীর খাদে ফেলে দেয়। এই সব অশান্তি খতম করার পর উলভারিন আর দাঁড়িয়ে থাকতে পারে না এবং মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুদিন পর উলভারিন যখন পুরোপুরি ঠিক হয়ে যায়, সে এয়ারপোর্টে মারিকোকে বিদায় জানায় এবং ফ্লাইটে বসে সেই দেশ থেকে চিরকালের জন্য বেরিয়ে যায়। কিন্তু উলভারিন যখন ফ্লাইট থেকে নামে, সে খুব অবাক হয়ে দেখে যে একটা বাক্সে রাখা কয়েনগুলো হাওয়ায় নিজে নিজেই ভাসছে। খুব বড় কোনো গড়বড় টের পেটি সে সঙ্গে সঙ্গে নিজের নখ বের করে, কিন্তু হঠাৎ কেউ তাকে নিজের জায়গায় জমিয়ে দেয়। সে নড়তেও পারে না। এই টুপি পরা বুড়ো অন্য কেউ নয়, বরং ম্যাগনেটো ছিল।
ম্যাগনেটো বলে যে মানুষ এমন এক খতরনাক অস্ত্র তৈরি করছে যা মিউটেন্টস অর্থাৎ সুপার পাওয়ারওয়ালাদের নাম নিশান মিটিয়ে দিতে পারে। ভুলভেরিন এখনও বুঝতেই পারে না যে ভাই চলছেটা কি। তখনই চারপাশে সব মানুষ একদম পুতুলের মতো থমকে যায়, যেন কেউ পজ বটন টিপে দিয়েছে। প্রফেসর এক্স নিজের ইলেকট্রিক হুইলচেয়ারে ভুলভেরিনের কাছে আসেন। তিনি ভুলভেরিনকে নিজের টিমে সামিল হওয়ার আমন্ত্রণ জানাতে এসেছেন, যাতে তারা সবাই মিলে সেন্টিনেল প্রোগ্রাম রোবটসকে আটকাতে পারে এবং আসতে চলা বিপদকে টালতে পারে। আর এরই সাথে ভুলভেরিনের পুরো গল্প এখানেই শেষ হয়।